আমাদের ভিডিও রেকর্ডিং আবার চালু হয়ে গেছে। সো একটু প্রবলেম হয়েছিল কম্পিউটারের জন্য। আচ্ছা, রেকর্ডিং চালু করে দিচ্ছি। তো যেটা বলতেছিলাম, রায়হান স্যার যেটা বলতেছিল যে যারা যে সকল গিগ বা যে সকল সার্ভিসগুলোর আসলে কম্পিটিটর কম, সেই সকল সার্ভিস নিয়ে আপনাদেরকে গিগ বানাতে, সার্ভিসগুলো ক্রিয়েট করতে ফাইবারে। তো এখন কোন 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 টপিক যেগুলো আসলে দেখা যাচ্ছে যে ফাইবারে কম সার্ভিস প্রোভাইড করতেছে বা খুব কম ফ্রিল্যান্সার ওই সার্ভিসগুলো প্রোভাইড করে, এরকম কি কি আছে বলেন? এরকম কি কি থাকতে পারে যে আসলে রিসার্চটা করবেন? ইউআই হ্যাঁ, ইউআই অবভিয়াসলি কম আছে মোটামুটি। তারপরে ইউআই ডিজাইনার কমও না, আবার যারা করতেছে তারা খুব ভালোই করতেছে। তো নতুন নতুন সার্ভিস যেগুলো যেগুলো আসলে কেউ করে না, সেই ধরনের সার্ভিস আপনি ফাইবারে প্রোভাইড করতে পারেন। অনেক কাজ আছে যেগুলো আসলে খুব কম মানুষ করে। এখন আমরা তো আসলে ডিজাইনারের পয়েন্ট অফ ভিউ থেকে আমরা সবসময় ডিজাইন রিলেটেড সার্ভিস প্রোভাইড করতে চেষ্টা করি। আমরা যদি একটু ফাইবারে চলে যাই এবং ফাইবারে দেখি যে আসলে অন্যান্য ফ্রিল্যান্সাররা কি কি রিলেভেন্ট সার্ভিস প্রোভাইড করতেছে এবং তাদের আসলে কাজগুলো কেমন। আমরা যদি একটু সেটিংয়ে চলে যাই, সেটিংয়ে আসার পর এখান থেকে যদি আমরা লিখি সাপোজ কি দেওয়া যেতে পারে, সিভি। এই দেখেন, মানুষ সিভি, প্রফেশনাল এটিটিউড, মাইন্ড, ক্যারিয়ার, রিজুম বা সিভি বানায় দিচ্ছে ওরা। এক একটা সিভি বানায় দিতে কি পরিমাণ টাকা চার্জ, 500 কি $50, $200। দেখেন, সিভি বানায় নিচ্ছে। আচ্ছা, এখন এটার আসলে প্রত্যেকটার যে সার্ভিস কম তাও কিন্তু না। দেখেন 10 পেজ পর্যন্ত চলে গেছে, তার মানে 10 পেজ পর্যন্ত এই গিগগুলো আছে, বাট খুব কম মানুষ আসলে এই সার্ভিসগুলো প্রোভাইড করে। দেখা যাচ্ছে যে যারা পাচ্ছে তারা পাচ্ছে 14। তারপরে দেখা যায় যে প্যাকেজিং ডিজাইন বা লেভেল ডিজাইন যদি চলে যান, 18 আছে প্যাকেজিং। মানে সিভি বানাচ্ছে, সিভি যে কম মানুষ বানাচ্ছে তাও না, অনেক মানুষ সিভি বানাচ্ছে। স্যার কম্পিউটার তো থাকবেই স্যার। সেটাই বলতেছি, কম্পিটিটর থাকবে, কম্পিটিটর অলওয়েজ থাকবে। আপনি যেরকম চিন্তা করতেছেন সবাই ওরকমই চিন্তা করে। আচ্ছা, আবার যদি দেখি প্যাকেজিং ডিজাইন, লেভেল ডিজাইন, এই যে প্রোডাক্ট লেভেল ডিজাইন। আচ্ছা, লেভেল ডিজাইনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দেখেন, কোনো একটা মোড়ক, কোনো একটা প্যাকেজিং এর মোড়ক $60, $30। এই সার্ভিসগুলো আপনি প্রোভাইড করতে পারেন, বিকজ খুব কম মানুষ আসলে ভালো কাজ পারে এইগুলোতে। দেখা যাচ্ছে যে যদি আপনি ট্রেন্ডটা ধরে ফেলতে পারেন, প্যাকেজিং বা লেবেলিং ডিজাইনের ভাইবটাকে আপনি ধরে ফেলতে পারেন, দেখা যাবে যে এই কাজগুলোতে হিউজ ডিমান্ড আছে। যদিও এখানে অনেকে $5-10 দিয়ে কাজ করে দিচ্ছে, এক একটা লেবেল ডিজাইন আসলে আমরা $50 থেকে $100 নিচে কখনোই করি না। নিম্নে $50 আর কি আমার অর্ডার ডিজাইন পেয়ে যাবে। নিম্নে $50 একটা লেভেল ডিজাইন করে দেবো, একটা প্যাকেজিং ডিজাইন করে দেবো, $50 নিচে আমরা কখনো এইগুলো কাজ করি না। হ্যাঁ বলেন, কি বলতেছিলেন? মাসকট ডিজাইনটা আমাদের শিখাই দিবেন নাকি স্যার একটু, যে কিভাবে করতে হবে স্যার? মস্কট ডিজাইন, মস্কট লোগো। জি স্যার। এখন মস্কট লোগো আপনাদেরকে আসলে আমরা কি শিখাচ্ছি? আপনাদেরকে বেস ধরাই দিচ্ছি। আপনাদের এখন দেখা যাচ্ছে মস্কট, মস্কট যদি কোনো একটা ডিজাইন করতে হয় অনেক সময় নিয়ে কাজটা করতে হয়। যেমন আমার একটু যদি আমরা এখানে চলে যাই, আচ্ছা এই যে এইগুলোকে বলা হচ্ছে মস্কো ডিজাইন। আর আপনি বলেন এখানে এখানে কি আছে যেটা আপনারা পারবেন না বা পারবেন না। আর মেন কথা হচ্ছে, আমি যদি এখন এটা আপনাদেরকে বানানো শিখাতে যাই,
প্রত্যেকটা শেপ আপনাদেরকে ধরে 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 বানায় আপনাদেরকে দেখাতে হবে। সো ইট ইজ লাইক আপনি চাইলেন মস্কো ডিজাইন করে ফেলতে মানে হয়ে গেল এরকম না। লোগো তো দেখা যাচ্ছে যে আমরা একটা লোগো কনসেপ্ট সিম্পল, বাট আইডিয়াটা জেনারেট করতে আমাদের অনেক সময় লাগে, কমপ্লেক্স কিন্তু না। বাট মস্কো ডিজাইনের ক্ষেত্রে আপনাকে এদের কিন্তু প্রেজেন্টেশনটা সুন্দর স্যার, হ্যাঁ কি বললেন? প্রেজেন্টেশনটা সুন্দর, এদের পিছনে ব্যাকগ্রাউন্ড ইয়ারা সাজেশন। হ্যাঁ, তো এখন এটাকে বলা হচ্ছে মস্কোট লোগো ডিজাইন। মস্কোট লোগো ডিজাইন, আর মস্কোট লোগো ডিজাইন আমি আমি এটা কেন দেখাচ্ছি, বিকজ এখানে অনেকগুলো শেপ আর ইটস কমপ্লেক্স ডিজাইন, মানে অনেক সময় ধরে আর কি করতে হয়, এক এক ধরে ধরে। তারপরও এটা যে আমার কনসেপ্ট তাও না, আমি অন্যখান থেকে একটা আইডিয়া নিয়ে আসছি, ওই আইডিয়াটাকে কাস্টমাইজ করে রিডিজাইন করছি, নতুনভাবে এটাকে সাজাইছি, দ্যাটস ইট। এখন আরো যদি আরেকটা মস্কোট ডিজাইন আপনাকে দেখাই। হ্যাঁ বলেন, কি বলতেছিলেন? আমাদের ইমেজ তো দেওয়া থাকবে স্যার, কাস্টমার তো আমাদের ইমেজ দিবে, বলবে যে এটার মস্কট করো। মস্কোট ডিজাইনের ক্ষেত্রে ক্লায়েন্ট আপনাকে, মস্কোট ইজ লাইক ওয়ান কাইন্ড অফ ইটস লোগো ডিজাইন। লোগো বুঝছেন না? লোগো যেভাবে বানাইছেন সেম কাহিনী সেম ভাবেই করতে হবে, জাস্ট এটা একটু কমপ্লেক্স, এটা বেশি সময় ধরে করতে হবে। কারণ আমি যখন বানাইছি তখন আমাকে প্রত্যেকটা শেপ আলাদা আলাদা ভাবে, এখানে যতগুলো কালার দেখতেছেন সবগুলো কালার আমাকে কি করতে হয়েছে, আলাদা আলাদা ভাবে ট্রেস করে রিডিজাইন করতেছে। এগুলো প্রত্যেকটা ধরে 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 আমাকে ট্রেসিং করতে হয়েছে, প্রত্যেকটা ধরে ধরে। এবার বুঝতে পারছেন? আমি যদি আমার আরেকটাতে চলে যাই, দেখেন সুপার সুপার লান্সার প্রোফাইলটাতে চলে যাই, এখানে মনে হয় নাই আর। এই যে মস্কো লোগো ডিজাইন করছিলাম, টি শার্ট ডিজাইন করছিলাম, এখানে মনে হয় নাই, এটা আছে কিনা আমি শিওর না। আরো একটা মস্কো ডিজাইন করছিলাম, এটা আসলে ধৈর্যের বিষয়, আসলে অনেক সময় লাগে, তো সেজন্য আমি মস্কো রিলেটেড কাজ খুব কম করছি। এই যে এই দুটাই বলা ছিল ওয়ান অফ দ্য বেস্ট মস্কোট লোগো ডিজাইন আমি যেগুলো করছি। এই যে যেমন এটাও দেখেন, এটাও কিন্তু মস্কোট লোগো, এবং অনেক সময় নিয়ে করতে হয়েছে আমাকে। এই যে বন্দুক বন্দুক ও বলতেছিল বন্দুক চেঞ্জ করে দিতে, এটা একটা লেজার ওয়্যার গেমিং ইয়ার জন্য, লেজার ওয়্যার আর কি, ওরা বন্দুক দিয়ে কি করে, লেজার লাইট দিয়ে গোলাগুলি করে, এই আর কি। এটাও করতে অনেক সময় লাগতো, দেখতে মনে হচ্ছে সিম্পল, বাট অনেক সময় লাগে। কনসেপ্ট আমাকে নিয়ে আসতে হয়েছে, এটার মাথা এক জায়গা থেকে নিয়ে আসছি, বডি এক জায়গা থেকে, হাতটা এক জায়গা থেকে নিয়ে আসছি, বন্দুকটা এক জায়গা থেকে নিয়ে আসছি, কম্বাইন করে নতুন একটা কনসেপ্ট আমাকে দাঁড় করাতে হয়েছে। তো এই মস্কোর ডিজাইনের ভিতরে আর হচ্ছে লোগো ডিজাইনের ভিতরে যে খুব বেশি পার্থক্য আছে এমন। আমরা ওই যে ফক্স যে ডিজাইনটা করছিলাম, ওইটাও বলা ছিল ওয়ান কাইন্ড অফ মস্কোর ডিজাইন। ফক্সের লোগোটা দিয়ে যখন আমরা শেপ ডিজাইন করছিলাম, ওইটাও ওয়ান কাইন্ড অফ মস্কোর ডিজাইন। জাস্ট আপনাকে বেশি সময় ধরে করতে হবে আর কি, বেশি কমপ্লেক্স, মানে বেশি অবজেক্ট, বেশি শেপ এই ডিজাইনগুলোর ভিতরে থাকে আর কি, একদম ইন ডেপথ, মানে লাইটস এবং শ্যাডোটাকে আর কি ভালোভাবে বোঝা যায়। যেমন এটাও ওয়ান কাইন্ড অফ মস্কোট লোগো। এই যে মব যে কথাটা দেখতেছেন, এটাও কিন্তু মস্কোট একটা লোগো। তো এখন এই ধরনের কনসেপ্ট আপনি তখনই বেস করতে পারবেন যখন আপনি লাইট এবং শ্যাডোটা বুঝবেন। লাইট, শ্যাডো, তো আপনি বেসিক এগুলোই পারেন না বা এগুলোই ভালোভাবে বোঝেন না, আপনি চলে যেতে যাচ্ছেন এক ধাপ আগায়, তাহলে কি হবে? আপনাকে তো এইগুলো আগে পারফেক্টলি পারতে হবে, এই জিনিসগুলো ভালোভাবে বানানো শিখতে হবে। এগুলো ট্রেসিং করতে যে আপনাদের মনে হচ্ছে যে ট্রেসিং ভালোভাবে করতে পারেন না, শেপ শেপ একটা কিভাবে শেপ দিয়ে কাটসাট করবেন সেটা আপনারা বোঝেন না, তাহলে এইগুলা বানাবেন কিভাবে? আগে ভাই এগুলো শেখেন, এগুলোতে মাস্টার হন, এগুলো পারফেক্টলি বানানো শেখেন, তারপরে এক ধাপ আগাবেন। মানে আপনি তখন নিজেই বুঝতে পারবেন, যেহেতু আমি যে কোনো একটা শেপ, যে কোনো একটা ডিজাইন কপি করে ফেলতে পারতেছি, তাহলে আমি মস্কোটে এখন ঝাঁপ দিতে পারি। তো আগে ভিতটাকে মজবুত কর। মস্কোট অনেক কিছু শিখতে মন চায়। সাপোজ আমার তো হলিউডে যেরকম অ্যানিমেশন বানায়, আমার তো মন চায় যে আমি ওদের মতো অ্যানিমেশন বানাই। আমার একটা অ্যানিমেশন প্রজেক্ট অলরেডি ছিল এখানে। আমার ওয়াটার ডিজাইনে গেলে দেখবেন আমি ওখানে ক্রিসমাসের একটা ডিজাইন করছিলাম, ওটা বানাইতে যে কি রকম সময় লাগছে, ওটা প্রায় দেড় মাস ধরে ওই সিকোয়েন্সগুলোই শুধু দাঁড় করেছি, দেড় মাস লাগছে। ওয়াটার ডিজাইনের পেজে গেলে তখন দেখতে পারবেন ওখানে একটা ক্রিসমাসের অ্যানিমেশন আছে। তো এখন
সব ধাপে 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 আপনাকে আগাতে হবে ভাই। আপনি যদি ধাপ দিতে চান, আমি যদি প্রথমেই গ্রাফিক ডিজাইন শিখতে নেমেই যদি ফার্স্ট টাইম বলতাম যে আমি এরকম মোশন গ্রাফিক্স বানাবো, আমার পক্ষে ভাই জীবনও সম্ভব হতো না। সিমিলার ভাবে মস্কট আগে বেস শক্তপোক্ত করেন, বেসগুলো ঠিকঠাক করেন, আগে বেসিক শেপ, জিওমেট্রিক শেপ যেগুলো আছে ওগুলো ভালোভাবে বানানো শেখেন, তারপরে আস্তে আস্তে মস্কটে যাবেন। মস্কটকে আপনি 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 যদি শেপ পারফেক্টলি বানাতে পারেন, আপনি যদি এই এই ধরনের ডিজাইন আপনি করতে পারেন, হয়ে গেল পঞ্চগড় প্রথম। এই যে আপনি যদি এই ধরনের ডিজাইন করতে পারেন, ফক্সের ডিজাইন করতে পারেন, এটা কি একটা মস্কট ডিজাইন হয় নাই? কি বলেন? এই যে ফক্সের যে ডিজাইনটা আমরা করছিলাম, এই যে ফক্সের যে ডিজাইনটা করছিলাম, এইটা বানানোর ভিতরে আর মস্কট লোগো বানানোর, মানে এটাও তো ওয়ান কাইন্ড অফ মস্কট লোগোই হয়েছে। এবার বুঝতে পারছেন এটার ভিতরে আর ওই ডিজাইনগুলোর ভিতরে আসলে পার্থক্যটা কোথায়? হয়ে গেল এই ডিজাইনগুলোর ভিতরে পার্থক্যটা কোথায়? এই যে এইগুলোর ভিতরে যেগুলো সেম কাজ, ওইগুলো বানাইতে যে কাজ করতে হয়েছে এটা বানাতেও আপনার ওই সেম কাজই করতে হবে। খালি এটা বানাইতে সময় বেশি লাগে, ওটা কম সময় লাগছে, এটা বানাইতে বেশি সময়। তো এখন মেইন কথা হচ্ছে যে আপনাদেরকে যদি আমি ফার্স্টে এটা বানানো দেখাইতাম তাহলে তো আমার সময় পার হয়ে যেত, আপনাদেরকে বেস তো শেখানো হতো না। সেজন্য আমরা এইগুলো কমপ্লেক্স ডিজাইন ধরি নাই, কমপ্লেক্স ডিজাইন ধরে নেই আমরা ধরছি কি এই যে সিম্পল সিম্পল ডিজাইনগুলো। যদি আপনি এগুলো বানাতে পারেন তাহলে মস্কট ডিজাইনও বানাতে পারবেন, প্রসেস সেম, কাহিনী সেম, খালি লাইট এবং শ্যাডোটা আপনার বুঝতে হবে। লাইট শ্যাডোটা বুঝলে আপনি বলা চলে যে কোনো ধরনের মস্কট বলেন, যে কোনো ধরনের শেপ, জিওমেট্রিক শেপ, ভেক্টর শেপ, যে কোনো কিছু আপনি বানায় ফেলতে পারেন। যেমন এই যে এটা বানানো দেখানো হয়েছিল না, এগুলো বানানো দেখানো হয়েছিল না। এগুলো বানাইতে যে টেকনিক ফলো করছেন, যে প্রসেস ফলো করছেন, সেম টেকনিক সেম প্রসেস ফলো করতে হবে আপনার এখানে। আমরা যদি মস্কট লোগো লিখে সার্চ দেই, এই তো আপনি বলেন এটার ভিতরে আর আমার হচ্ছে এটার ভিতরে আসলে কি তেমন কোনো পার্থক্য আছে? এখানেও আমাকে ফার্স্ট ফাইন্ড আউট করতে হচ্ছে যে কতগুলো শেপ এখানে এক্সিস্ট করতেছে, পরবর্তীতে ওই শেপগুলোকে আমাকে কি করতে হচ্ছে, রিট্রেস রিক্রিয়েট করতে হচ্ছে। সেম প্রসেস এখানে, সেম প্রসেস, সেম কনসেপ্ট। এখন মেইন কথা হচ্ছে যখন এই ধরনের মস্কট ডিজাইন আপনি করবেন, আপনাকে ফার্স্ট স্কেচ করে নিতে হবে। যদি কলমে স্কেচ করে নেন তাহলে আপনার জন্য বেটার হবে। স্কেচ করে নিয়ে যদি আপনি এটাকে বানানোর ট্রাই করেন তাহলে আপনার জন্য ইজি হবে। স্কেচ, পেন্সিল স্কেচ করে নিয়ে আগে শেপটাকে দাঁড় করে নিলেন, পরে এটাকে ইলাস্ট্রেশনে নিয়ে এসে ভেক্টর রিট্রেস, ভেক্টর রিডিজাইন করবেন। ইটস নট লাইক দ্যাট ইজি, মানে আপনি এতটা ইজি না। আপনাদের জাস্ট জিওমেট্রিক শেপ বানানো শেখানো হচ্ছিল বিকজ আপনাদের বেসটা শক্তপোক্ত করানোর জন্য। আস্তে 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 এগুলো ট্রাই করবেন, বাসায় প্র্যাকটিস ট্রাই করবেন, দেখবেন যে এগুলো কিভাবে বানাই, বুঝলেন ভাই? এখন আমি এগুলো বানাই দেখে নাই বিকজ এগুলো বানাইতে গেলে আবার ওই যে স্কেচিং এর বিষয় আসবে, অনেক কিছু আসবে, সেগুলো আর কি আপনাদেরকে ওইভাবে দেখেন। আপনাদের কোর্স আউটলাইন আসলে ওই ধরনের দেখানো নেই। মেইন কথা হচ্ছে গ্রাফিক ডিজাইন, ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে যে কাজগুলো ডিমান্ডেবল, একজন সাকসেসফুল গ্রাফিক ডিজাইনার হতে হলে যেগুলো আপনাদের লাগবে সেই জিনিসগুলো ধরে দিচ্ছি আমি আপনাদেরকে, বা সবাই আর কি সেই জিনিসগুলো ধরে দিচ্ছে আপনাদের। এখন কমপ্লেক্স যে ডিজাইনগুলো আছে এগুলো আপনাদের নিজেদেরকে শিখতে হবে। আস্তে আস্তে টিউটোরিয়াল দেখবেন, অনেক টিউটোরিয়াল আছে। সেলফ লার্নিং এর উপরে লার্নিং নাই। হ্যাঁ, হয়তো গ্রাফিক্সের আপনাদের 50টা ক্লাস একদম যে 100% কভার করে ফেলছি তাও না। অনেক বিষয় আছে যেগুলো আমরা এখনো দেখাইনি, যেগুলো টপিক নিয়ে আলোচনাই করা হয়নি। কিন্তু যতটুকু টপিক নিয়ে আলোচনা করা হয়েছে সেই কাজ দিয়ে আপনি প্রফেশনালি করে খেতে পারবেন, যদি আপনি যে জিনিসগুলো দেখানো হয়েছে সেগুলো প্রপারলি পারেন। এখন ওই জিনিসগুলোই প্রপারলি পারেন না, আপনারা বলতেছেন যে এই জিনিস শিখবো, এই জিনিস শিখবো। ভাই আগে যতটুকু দেখানো হয়েছে সেটা প্রপারলি পারেন, যতটুকু দেখানো হয়েছে সেগুলো শেখেন। স্টিল আমাকে যদি আপনি জিজ্ঞেস করেন যে মহসিন ভাই আপনি তো 7-8 বছর ধরে ফ্রিল্যান্সিং করতেছেন, আপনি তো মোটামুটি সবই পারেন,
তারপর আমি বলবো, আমার কাছে এখনো মনে হয় যে ফটোশপ ইলাস্ট্রেটরের কিছু কিছু জিনিস আমার কাছে নতুন মনে হয়, কারণ কন্টিনিউয়াসলি সফটওয়্যার আপডেট হচ্ছে, কন্টিনিউয়াসলি নতুন নতুন ফিচার অ্যাড হচ্ছে। সো ইটস লাইক কন্টিনিউয়াসলি আপনাকে লার্নিং এর উপরে থাকতে হবে। এখন আপনি যদি মনে করেন যে আপনার কেরিয়ার আপনি মস্কট লোগো নিয়েই বানাবেন, আপনি মস্কটের উপরেই কাজ করবেন, তাহলে অন্যান্য সব বাদ দিয়ে আপনি মস্কট নিয়েই লেগে থাকেন, এই ধরনের কমপ্লেক্স ডিজাইনগুলো আপনি রেগুলার করতে থাকেন, দেখবেন একটা সময় আপনার প্রোফাইল এই ইনস্টাগ্রামের ওর প্রোফাইলের মতো হয়ে যাবে। তখন মানুষ যদি মস্কট লোগো বানাতে চায়, আপনার কাছে এসেই আপনাকে মস্কট লোগো বানানোর জন্য অর্ডার করবে। এই যে যদি আমরা লোগো আসামের প্রোফাইলে চলে যাই, ওর কাছে তো আসলে অনেকে ডিজাইন দেয়, যেমন এই যে এটাও বলা চলে ওয়ান কাইন্ড অফ মস্কট লোগো। আচ্ছা, আবার যদি মস্কট এই যে এগুলোকে আমরা মস্কট লোগো হিসেবে ব্যবহার করতে পারবো। আবার যদি এই যে মস্কট, আর নিচে নিচে এই যে মস্কট, কনসেপ্ট সিমিলার টু মস্কট, এই যে এই যে। আচ্ছা, এখন যদি আমি এগুলো ওপেন করে এদের প্রোফাইলে চলে যাই, দেখেন ওরা সিমিলার টাইপের ডিজাইনই মোস্ট অফ দ্য টাইম করে, ওরা সিম্পল ডিজাইন করে না। এদের প্রোফাইলে যদি যাই, দেখবেন ওরা মস্কট রিলেটেড কাজই মোস্ট অফ দ্য টাইম করতেছে, মস্কট রিলেটেড কাজই রেগুলার করতেছে। ওদের একটা ধাঁচ আছে, ওই ধাঁচেই মনে করেন সবসময় ওরা ওই ধরনের কাজই করে, অন্য ধরনের কাজ আর করে না। তো ইটস না, একটা বিষয়ের উপরে মাস্টার্স হতে হলে আপনাকে ওটা নিয়েই লেগে থাকতে হবে। যখন ওই যে সেক্টরটা নিয়ে রেগুলার আপনি কাজ করতে থাকবেন, রেগুলার লেগে থাকবেন, তখন ওই জিনিসটা আপনার অটোমেটিকলি আয়ত্ত হবে। দেখেন এই ডিজাইনার কিন্তু সিম্পল ডিজাইন খুব কমই করছে, তার প্যাটার্নই হচ্ছে মস্কট রিলেটেড কাজ, সে এবং মস্কট রিলেটেড কাজগুলোই বেশিরভাগ সময় করে থাকে। দেখছেন, এই হচ্ছে কাহিনী। প্রেজেন্টেশন দেখলেন না, প্রেজেন্টেশনটা এই যে প্রেজেন্টেশন দেখেন, প্রেজেন্টেশন টেকনিক। তো ওদের কাছ থেকে শিখবেন, ওদেরকে ফলো করবেন, ওদের একটা ডিজাইনকে বেস ধরে ওটাকে কাস্টমাইজ করে নতুন একটা কনসেপ্ট দাঁড় করাবেন। কাজ তো সেম, ওদের একটা ডিজাইনকে বেস ধরে ওইটাকে কাস্টমাইজ করে নতুন আরেকটা ডিজাইন দাঁড় করাবেন। এই হচ্ছে কাহিনী, এটাও মস্কট। সব এখানে যা দেখতেছেন সব হচ্ছে মস্কট। এই দেন ফক্স। আচ্ছা, এই যে ডিজাইনটা সে করছে, আপনি বলেন এটা আসলে আমি বুঝতে পারতেছি দুইটা ডিজাইনকে কম্বাইন করে সেই ডিজাইনটা বানাইছে, দুইটা ডিজাইন। এইটা গুগলে আলাদাভাবে আছে, এই যে এই ফেসটা, এই ফেসটুকু দেখতেছেন না ফক্সের, এই ফেসটুকু গুগলে আছে। আবার এই যে লেসটুকু দেখতেছেন না, এই যে লেস, এই লেসটুকু গুগলে আছে। সে কি করছে, দুইটা থেকে ইন্সপিরেশন নিয়ে কম্বাইন করে নতুন একটা কনসেপ্ট সে দাঁড় করে ফেলছে। আমি কেন এটা বলতে পারতেছি, বিকজ অনলাইন ঘাটাঘাটি হয়ে গেছে, অনেক ঘাটাঘাটি করে ফেলছে। অনলাইনে ঘাটতে ঘাটতে এখন আর চোখে কেউ যদি একটা ডিজাইন কপি করে, ঠাস করে বলে দিতে পারি যে এই দুটো এই আইডিয়া তো অন্যখানে দেখছিলাম, অন্যখান থেকে নিশ্চয়ই সেই ইন্সপিরেশন নিছে। এখন ইন্সপিরেশন নিছে বা ও এখান থেকে কাস্টমাইজ করে মডিফাই করে নতুন একটা ডিজাইন দাঁড় করেছে, সে তো সেটা বলবে না আপনাকে, সে সেটাকে বলবে আপনাকে, বলবে না। তো আমি বারবার আপনাদেরকে কেন বলি যে ভাই কপি করেন আগে, আগে কপি মাস্টার হন, তারপরে কাস্টমাইজেশন করেন, কাস্টমাইজ করে মডিফাই করে নতুন নতুন কনসেপ্ট আপনারা দাঁড় করেন। এখন আপনারা এখন ঝাঁপ দিয়ে বলতেছেন মস্কট লোগো করবেন, মস্কট লোগো আমি বলতেছি না আপনাদেরকে দেখাতে পারবো না, মস্কট লোগো আপনাদেরকে বানায় দেখাতে পারবো, কিন্তু বেস তো ভাই আপনাদের শক্তপোক্ত এখনো হয়। যাই হোক, আমার মেইন এতগুলো কথা বলার উদ্দেশ্য হচ্ছে আপনার যে ধরনের কাজ ভালো লাগে সেই ধরনের ডিজাইনারকে আপনি রেগুলার ফলো করবেন, তাদের কাজ অবজার্ভ করবেন, তার মতন করে আপনি নতুন নতুন কনসেপ্ট মনে করেন দাঁড় করাবেন। আপনাদেরকে যদি বলা হয় যে এই ডিজাইনটা ভেক্টরে আমাকে বানায় দিতে, আপনারা কি পারবেন না? কি বলেন, পসিবল কি পসিবল না? পসিবল। যতটুকু শেখানো হয়েছে, হ্যাঁ ওদের হয়তোবা টাচ প্যাড আছে, ওদের আঁকা মানে ওরা দেখা যাচ্ছে ওকম টাচ প্যাড দিয়ে ওদের আঁকাটা অনেক স্মুথ হয়, বা ওরা খুব দ্রুত একটা টান মারলেই দেখা যাচ্ছে যে ওরা খুব সুন্দরভাবে দাঁড় করে ফেলতে হয়। আমরা তো মাউস দিয়ে, এই যে মাউস দিয়ে আমরা আর্ট করতেছি, তো মাউসের আর্টের ভিতরে কিন্তু অনেক লিমিটেশন আছে, এবং মাউস দিয়ে একটা কাজ করতে যদি আপনার লাগে আধা ঘন্টা, ওরা পেন টুল দিয়ে ওটা 5 মিনিট 10 মিনিটের ভিতরে করে ফেলতে পারে।
মানে পেন, টাচ পেন। এই কারণে কমপ্লেক্স ডিজাইনগুলো আপনাদেরকে দেখেন। আপনারা তো এখন মাউসের ভিতরে আছে, আপনাদের বেসিক স্টার্টিংয়ে আছে। আগে বেসিক স্টার্টিং পারফেক্টলি কমপ্লিট করেন, তারপরে ভাই আস্তে আস্তে উপরের দিকে ওঠে। ঝাঁপ দিতে আচ্ছা দিতে স্যার, উপরে যান। দাম কত করে? ওকম টাচপ্যাড 8,000 টাকা আছে, 12,000 আছে, 16,000ও আছে। এক একটার এক এক প্রাইস আছে। মোটামুটি আপনি ওকমেরটা কিনলেই হবে, ওকম টাচপ্যাড যেটা আর কি, টাচ টাইপ ডিজাইনেরটা। এই কমপ্লেক্স ডিজাইন করে ফেলছে এখানে। এখন আপনি আগে ওটা কিনুন না, আগে শেপ বিল্ডিং পারফেক্টলি শেখেন। শেপ বিল্ডিং পারফেক্টলি কমপ্লিট করার পর তারপরে ওরকম টাচপ্যাডে যায়। আগে জিওমেট্রিক শেপগুলো পারফেক্টলি কপি করা শেখেন, ওকে? তারপরে আপনি ওরকম টাচপ্যাড, হ্যাঁ ওরকম টাচপ্যাড দিয়ে যদি কাজ করেন বা ওরকম টাচপ্যাড দিয়ে যদি আপনি প্র্যাকটিস করেন, আপনার অবশ্য দ্রুত বলা চলে ভালো ভালো কাজ আপনি করতে পারবেন। সেটা অবশ্যই ওয়ান পয়েন্ট অফ ভিউ থেকে একটা প্লাস পয়েন্ট। এদেরকে ফলো করবেন ভাই, এদেরকে ফলো করবেন, এদেরকে ফলো করবেন, এদের কাজ ফলো করবেন, ইনশাল্লাহ দেখবেন যে আস্তে আস্তে আপনার কাজের কোয়ালিটি ইমপ্রুভ হয়ে যাবে। এদের কপি করবেন, চেষ্টা করবেন এদের কপি করতে, এদের ডিজাইনগুলোকে কপি করতে, কপি করে কাস্টমাইজ করে নতুন নতুন কনসেপ্ট দাঁড় করাবেন। ওরাও ভাই কপি করে, সবাই কপি করে, সবাই কাস্টমাইজই করে, এটা বলে আসলে লাভ নাই। ওরা ওদের এক একটা ডিজাইন যদি আমি নিয়ে রিসার্চ করি, সাপোজ এই ডিজাইনটা কই থেকে নিছে বা কোথা থেকে এরকম কনসেপ্ট আছে কিনা, অনলাইনে সার্চ দিলে দেখা যাবে যে এরকম হাজার হাজার সিমিলার ডিজাইন আমি পেয়ে যাবো, এরকম হাজার হাজার সিমিলার ডিজাইন পেয়ে যাবো। স্যার টি শার্ট ডিজাইন নিয়ে কিছু বলুন স্যার। এখন আবার টি শার্ট ডিজাইন আছে। টি শার্ট, এখন টি শার্ট ডিজাইন দেখা যাচ্ছে যে সিম্পল টেক্সট দিয়েই অনেকে টি শার্ট বানায়। টি শার্ট ডিজাইনের তো আসলে কোনো এরকম কিছু নাই। আপনি যদি গার্মেন্টসে জব করেন, গার্মেন্টস কোনো কোম্পানিতে যদি অ্যাজ এ টি শার্ট ডিজাইনার হিসেবে জব করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে হয়তো বা বিভিন্ন ধরনের ডিজাইন নিয়ে কাজ, টি শার্ট ডিজাইন নিয়ে কাজ করতে হবে। হ্যাঁ, আর এটা আছে টি স্প্রিং। টি স্প্রিংয়েও যদি স্প্রিং না কি জানি, টি স্প্রিং মনে হয়, আর একটা ডিজাইন ফর ডিমান্ড না এরকম কি জানি একটা ওয়েবসাইট আছে। ওইখানেও অনেকে দেখা যাচ্ছে যে বিভিন্ন অকেশনালি বিভিন্ন ধরনের ট্রেন্ড ওয়াইজ ডিজাইন করে থাকে, ওই ডিজাইনগুলো আপলোড করে, ওই ডিজাইনগুলোই বড় করে। টি শার্ট ডিজাইন আর ভেক্টর ইলাস্ট্রেশনের ভিতরে তেমন কোনো পার্থক্য নাই। আপনি যদি এরকম কার্টুন ক্যারেক্টার ডিজাইন করতে পারেন, টেক্সট ম্যানিপুলেট করতে পারেন, তাহলে আপনি সুন্দর সুন্দর ডিজাইন আপনি করে ফেলতে পারবেন। সব থেকে বেস্ট এক্সাম্পল হচ্ছে শাটারস্টক। শাটারস্টকে যায় দেখবেন যে আসলে অন্যান্য ডিজাইনার আসলে কী ধরনের টি শার্টের ডিজাইন করতেছে। টি শার্টের ডিজাইন আবারও বলতেছি, যদি গার্মেন্টসে জব করেন অ্যাজ এ টি শার্ট ডিজাইনার হিসেবে, টি শার্ট ডিজাইনারের স্যালারি অনেক হাই। একজন একটা কোম্পানিতে, মাল্টিন্যাশনাল কোম্পানিতে, গার্মেন্টস কোম্পানিতে যদি আপনি অ্যাজ এ ডিজাইনার হিসেবে ঢুকতে পারেন, আপনার স্যালারি 50, 60, 70 এরকম হয়ে যাবে। আমি যদি সার্চ দিই শাটারস্টক, টি শার্ট, এই দেখেন টি শার্ট ডিজাইনগুলো কেমন হয়। এই এটা ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ডিজাইন। এই সেম কনসেপ্ট ইউজ করে বলেছিল অনেকে অনেক ধরনের ডিজাইন করছে অলরেডি। এরকম কনসেপ্টের আরো অনেকগুলো ডিজাইন আছে। এগুলো কি বানানো খুব কঠিন, কি বলেন? এদিকে আদৌ কিছু করা আছে, তেমন কমপ্লেক্স কিছু করা আছে? এই যে এগুলো ব্রাশ স্ট্রোক উপরে টেক্সট, ব্রাশ স্ট্রোক উপরে টেক্সট। পাইনাপেল, এটা ফটোশপে যদিও করছে, আসলে ফটোশপ দিয়ে করা। স্যার এগুলো মুভমেন্টে সার্চ দিলে পাওয়া যাইতে পারে কেন? কোথায় এগুলো পাবেন? তো ইমেজ পাবেন, ডিজাইন তো একদম ভেক্টর ডিজাইন তো আপনাকে দিবে, আপনাকে ভেক্টরে বানাতে হবে, ভেক্টর ডিজাইন আপনাকে করতে হবে, এই আর কি। এই দেন টেক্সট ম্যানিপুলেশন ওই পাইনাপেল দিয়েই বানাইছে তারা টেক্সট। এই এটা আবার কমপ্লেক্স, এটা ফটোশপের কিছু কাজ আছে, ফটোশপ দিয়ে বানানো, ফটোশপ কমপ্লেক্স করছে। এই যে এখানে একটু কমপ্লেক্স কাজ আছে, এটা করতে গেলে হয়তো একটু প্রবলেম ফেস করতে হতে পারে। এই যে এগুলো কমপ্লেক্স ডিজাইন, এগুলো আবার সিম্পল।
এই দেখেন। তো অনেক টপিক আছে ভাই, অনেক টপিক আছে। এখন আপনাকে ডিসাইড করতে হবে আসলে আপনি কোনটা নিয়ে আগাবেন। অনেকে দেখা যাচ্ছে যে লোগো নিয়ে লাখ লাখ টাকা ইনকাম করতেছে, অনেকে ফ্লায়ার নিয়ে ইনকাম করতেছে, অনেকে টি শার্ট নিয়ে ইনকাম করতেছে। এখন কোন টপিক্সে আপনি যেতে যাচ্ছেন এটা কমপ্লিটলি আপনার কাছে। সেই যে টপিক্সে আপনি আপনার কেরিয়ার বিল্ড আপ করতে যাচ্ছেন সেই টপিক নিয়ে কাজ করতে থাকেন, 1-1.5 বছর পরে দেখবেন যে অটোমেটিকলি আপনার হিউজ পোর্টফোলিও দাঁড় হয়ে গেছে। ওইটা নিয়ে, ওই পোর্টফোলিওটা নিয়ে যদি কোনো মাল্টিন্যাশনাল কোম্পানিকে অ্যাপ্লাই করেন, দেখবেন আপনাকে ইজিলি খুব ভালো একটা স্যালারিতে নিয়ে নেবে। কিন্তু সেজন্য আপনাকে লেগে থাকতে হবে, ঝাপাঝাপি করে লাভ নেই। আপনি যদি বলেন আপনি মস্কো ডিজাইন করবেন, মস্কো ডিজাইন নিয়ে লেগে থাকেন, এখন থেকে মস্কো ডিজাইন করা শুরু করেন, প্র্যাকটিস করতে থাকেন, স্টাডি করেন মস্কো ডিজাইনগুলো কীভাবে হয়, কীভাবে হ্যান্ড স্টিচ করতে হয়। আবার যদি টি শার্ট টেক্সট ম্যানিপুলেশন নিয়ে কাজ করতে চান, টি শার্ট টেক্সট ম্যানিপুলেশন নিয়ে প্র্যাকটিস করতে থাকেন। এই যে ডিজাইনগুলো দেওয়া আছে, আমরা এইগুলো এখন ভাই এমন কিছু নাই যদি কেউ বলে যে আমি এই ডিজাইনটা পারবো না, তার মানে সে আসলে আমার ক্লাসগুলো করে না। মেন কথা হচ্ছে এই ধরনের ডিজাইন বানানো অলরেডি দেখানো হয়েছে, হয়তো বা এই একদম এক্স্যাক্ট এইটা এই ওয়েতে বানানো দেখানো হয়নি। টুলসগুলো আপনাদেরকে ধরানো হবে, কোন টুলস কী কাজ করে, কোন টুলসগুলো দিয়ে কীভাবে কাজ হবে, কীভাবে ক্লিপিং মাস্ক করবেন, কীভাবে টেক্সের স্ট্রোক দিবেন, এগুলো অলরেডি দেখানো হয়েছে। ভাইয়া একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম। হ্যাঁ শিওর। ভাইয়া গিগের ইমেজ সাইজ আসলে অ্যাকচুয়াল সাইজ এটা কিভাবে বুঝবো? আপনি মনে হয় ক্লাস মিস করছিলেন, আমি আপনাদেরকে দেখাই দিয়েছিলাম কিভাবে ফাইল সাইজ বা ইমেজ সাইজ আপনারা নেবেন। আমি বলছিলাম যদি গিগের ইমেজ যদি আপনার বানাতে হয় বা গিগের ইমেজ নিয়ে কাজ করতে হয়, আপনি আগে দেখবেন যে অন্যান্য যারা গিগের ইমেজ ব্যবহার করছে তাদের সাইজটা কত, সেই রেশিওটা মেনটেন করলেই হবে। ভাইয়া ওরা তো এক একটা ইমেজ এক এক সাইজে করছে। হ্যাঁ, তো সমস্যা নেই, আপনি একটা ধরেন। সাপোজ আপনার এই যে গিগের ইমেজ লোগো লিখে সার্চ দেওয়াতে লোগো আসছে কি আসছে না বলেন, আপনার পয়েন্ট অফ ভিউ থেকে কোন ইমেজটা পারফেক্ট মনে হচ্ছে? বলেন দেখি। দুনিয়া 96। হ্যাঁ, হ্যাঁ এই যে 2 নাম্বারটা এটা অক্সিনেট। তো এটা যদি আপনার কাছে পারফেক্ট মনে হয় তাহলে এটা নিবেন, এই ছবিটা নিবেন, এই ছবিটার মতন করে আপনার ডিজাইনটা সাজাবেন। 17টা ওয়ার্ডার ইন কিউইতে আছে, $20 করে 17টা ওয়ার্ডার। এটা নিবেন, এটা নিয়ে নেবেন, ডাউনলোড করে নিয়ে নেবেন। এই যে ওয়েব ফরম্যাটে আছে, তো রাইট ক্লিক করলেন, ভিউ পেজ ইনফো, মিডিয়া, এই যে ছবি, সেভ দিলাম। এই যে এখন জেপিজি ফরম্যাটে চলে আসছে। এই ছবিটার মতন করে আপনি আপনার ডিজাইনটাকে দাঁড় করাবেন। এই ছবিটাকে বেস করে এই ছবির সাইজ যতটুকু সেম সাইজে, সেম সাইজ বলতে সেম এক্সপেক্ট রেশিওটা সেম থাকতে হবে, আর কিছু সেম এক্সপেক্ট রেশিও ওয়াইজ আপনি কি করবেন, আপনার ডিজাইনটা দাঁড় করাবেন, আর কিছু করতে হবে। তাহলেই পারফেক্ট সাইজ চলে আসবে। আপনার এই সাইজটার কত রেজুলেশন কত আছে দেখেন, 3000 ইন্টু কত, 2000। 2000। আপনিও 3000 ইন্টু 2000 দিয়ে করবেন। তিন হাজার ইন্টু 2000 দিয়ে যদি আপনি করেন তাহলেই হবে। মানে আমার কথা হচ্ছে আপনি যখন যে ডিজাইনটা করবেন সেই ডিজাইনটার মতন করে আপনি আপনার ডিজাইনটাকে দাঁড় করাবেন। যে ডিজাইনটা আপনি করবেন, সাপোজ লোগোর গিগ বানাচ্ছেন, লোগোর গিগ ফাইন্ড আউট করে নিয়ে আসবেন। এক্সাক্ট সাইজ ওরা তো দেয় নাই, ওরা রেজুলেশন হাই করে দিচ্ছে। এই ছবিটা নিলেন বা এই ছবিটা নিলেন, নিয়ে এর ফরম্যাটে আপনি আপনার ডিজাইনটা দাঁড় করালেন। তো আমি সেই জন্যই বারবার বলি যে যখন আপনি ডিজাইন করতেছেন তখন আগে অলওয়েজ ফাইন্ড আউট করবেন, আগে অলওয়েজ রিসার্চ করবেন, রিসার্চ করে ফাইন্ড আউট করে নিয়ে আসবেন। অন্য ডিজাইনাররা আসলে কি সাইজ নিচ্ছে, অন্য ডিজাইনারদের ডিজাইন কোন সাইজে পারফেক্টলি দেখাচ্ছে, সেই সাইজগুলো নিয়ে আপনি আপনার ডিজাইনটা দেখুন। যদি মনে হয় এটা পারফেক্ট, এটা নিলেন।
ওরা যে সাইজে ডিজাইন করতেছে দেখেন 168টা ওয়ার্ডার এর কিউতে 168টা ওয়ার্ডার কিউতে দেখি আর ভাবি যে এই 168টা ওয়ার্ডার সে কিভাবে করবে। সেভ ইমেজ, এটা ওয়েব ফরম্যাটে চলে আসছে। এই তো, এটার আবার সাইজ কত? 712x412। তো আপনি 712x412 দিলেন, সমস্যা তো নেই। রেশিওটা ঠিক থাকলেই ভাই হবে, রেশিওটা ঠিক থাকলে তাহলে আর কোনো সমস্যাই। এক একটা এক এক সাইজ দিচ্ছে, আপনি জাস্ট একটাকে ফলো করে বানাবেন। প্রত্যেকটা সাইজই এখানে রাইট। ইটস নট লাইক এই সাইজ দিলে হবে না, এই সাইজে দিতে হবে, এরকম না। আপনি যে কোনো একটা সাইজ ফলো করতে পারেন। জাস্ট আপনি দেখবেন যেন আপনার সাইজটা যারা এখানে অলরেডি ডিজাইন সাবমিট করছে বা ডিজাইন এখানে দিচ্ছে তাদের গিগের ইমেজের মতন হচ্ছে কি হচ্ছে না, এটা জাস্ট আপনাকে ফলো করতে হবে, আর কিছু। এই কারণে ফার্স্টে আগে দেখে নেবেন যে অন্যান্য যারা গিগ বানাচ্ছে, যারা ছবি দিচ্ছে তাদের সাইজটা কত। আচ্ছা, আমরা ওইটা কমপ্লিট করে ফেলি। আপনি আমাকে কয়েকটা মস্কট লোগো বানায় দেখাবেন, এটা হচ্ছে আপনার হোমওয়ার্ক হাবিব রাবি ভাই। যদি না পারেন বানাতে, যে যদি প্রবলেম হয় যে অমুক জিনিসটা আপনি পারতেছেন না, সেটা আমাকে জিজ্ঞেস করবেন, আমি ওই জিনিসটা দেখাই দেবো। আপনি শুরু করেন মস্কট লোগো বানানো, আমাকে দেখাবেন যে কতটুকু করলেন, তারপরে আমি আপনাকে হেল্প করতেছি। কোনো একটা জিনিস যদি না বোঝেন যে কিভাবে হচ্ছে বা কিভাবে মানে করবেন, এটা বুঝতেছেন না, ওই ডিজাইনটাকে নিজে ট্রাই করুন। ট্রাই করার পর যখন দেখতেছেন আপনি এই জিনিসটা বুঝতেছেন না যে এই জিনিসটা কিভাবে করবেন, সেটা আমি নেক্সট ডেতে আমাকে বলবেন, আমি আপনাকে দেখাই দেব। ঠিক আছে? হাবিব রবি ভাই আসি নাকি? না ভাই চলে গেছে। হাবিব রবি ভাই চলে গেছে না? কে ওই কোশ্চেন মস্কট লোগো নিয়ে কোশ্চেন করছিল? কে? হাবিব রবি ভাই করছিল নাকি? জি ভাই। তো এখন মেইন কথা হচ্ছে যে সবকিছু দেখানো হয়েছে, জাস্ট একটু প্র্যাকটিস করতে হবে, এই আর কি। কমপ্লেক্স ডিজাইনগুলো অনেক সময়, যেমন এই যে এগুলো অনেক সময় নিয়ে করা। এর জাস্ট চাইলাম আর করে ফেললাম তা না, পসিবল না। অনেক সময় নিয়ে কাজ করা, যেমন এটা বানাইছে অনেক সময় নিয়ে বানাইছে। এটা কি একটা মস্কট লোগো না? কি বলেন? জি ভাইয়া। তো এটা কি অন্য সফটওয়্যার দিয়ে বানাইছে নাকি? সেম সফটওয়্যার দিয়ে বানানো, সেম কাহিনী। আমরা খরগোশ যেটা বানাইছিলাম, মানে র্যাবিট যেটা বানাইছিলাম, এই যে এই র্যাবিটটা যেভাবে বানাইছিলাম, সেম টেকনিক ফলো করেই ভাই ওইগুলো বানাইতে হবে। জাস্ট আপনাকে ফাংশনালিটিগুলো বুঝতে হবে, প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে আর এরকম দেখবেন যে আপনি নিজেই বুঝবেন। প্র্যাকটিস করতে করতে আপনার একটা ডিজাইন দেখার পর কয়টা শেপ আছে, কয়টা শেপ এখানে ইমপ্লিমেন্ট হয়েছে, এই জিনিসগুলো আপনি অটোমেটিকলি বুঝবেন। আচ্ছা, এই প্রজেক্টটা কমপ্লিট করে ফেলি, বিকজ আমি জাস্ট ওয়েট করতেছিলাম যে কম্পিউটার কি অবস্থা। ওয়াইফাই হুট করে তো বন্ধ হয়ে গেছিলো, এটা শেষ করে ফেলি। Okay. Design and Australia made in Vietnam.
এখানে নাকি ওর বারকোড থাকবে, তো বারকোডের জায়গা করে দিচ্ছি। ফাইভ 5.5 সেন্টিমিটার, এটার সাইজ কত? ওকে, ফাইনাল ফিনিশিং। কি বলছে? দেখ, মেক শিওর দ্য সোশ্যাল মিডিয়া আইকন ইজ বিগার। ওকে, বড় করে দিছি। ওকে, চেঞ্জ দ্য ডগ সিম্বল similar to the example attached. Okay, make arrow. Okay, back, make the piano smaller and smaller, smaller and act positions toward the top as we feel. স্মলার বানাই দিতে হবে। ক্যারেক্টার 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 কোথায় গেল? টাইপ barcode. Okay. আমি জাস্ট এমনি একটা ডামি বারকোড নিয়ে যে ওখানে বসাই দিচ্ছি, ক্লায়েন্ট যেন পরে বুঝতে পারে যে মানে বোঝে যে এখানে একটা বারকোড থাকবে বা এরকম একটা বারকোড কোড, এই আর কি, আর কিছু।
ওকে ডান। এখন জাস্ট এটাকে মার্ক আপ করে সাবমিট করে দেবো, এটা আসলে দরকার নেই দিলে। ওকে ডান। এখানে আর তেমন কিছু করার দরকার নাই। ফাইনাল সেভ অ্যাজ কপি।
5.5 হাইট হচ্ছে 12 1 2 ওকে ফাইনালি এটাকে মার্ক আপ করে দিলেই আমার প্রজেক্ট শেষ হ্যাং ট্যাগ লেভেল এত স্লো কাজ করে কেন ওকে সোয়ানুর কই গেছিলা কই স্যার ছিলাম তো দিলাম ও, কে জানি ছিল না মনে হচ্ছে বারোটা হয়ে গেছে। হ্যাং করলাম নাকি ওরকমই মনে হচ্ছে আহ, 512 এসএসডির দাম কত কেউ জানেন জানি না তো স্যার Oh, finally.
স্যার 2020 হ্যাঁ 2020 2020 চালু হইতে একটু সময় লাগে, বাট চালু হয়ে গেলে পরে আর সমস্যা করে না আমারটা। 2020 দিয়ে একটু বিপদেই আছি, এই চালু হইতে দেখা যাচ্ছে যে অনেক সময় নিচ্ছে। এই তো ফাইনালি চালু হয়ে গেছে। আচ্ছা, এবার যেটা করতে হবে সেটা হচ্ছে ক্লায়েন্ট বলছে যে এই অ্যাশ কালারের জিনিসটা সে পছন্দ করতেছে না, তো এটাকে রিমুভ করে দিতে হবে। ওকে, এই তো দিলাম রিমুভ করে, একদম পিওর হোয়াইট। আচ্ছা, এটা হবে হচ্ছে ফন্ট, রাইট ক্লিক করে রিলিঙ্ক, রিলিঙ্ক ফাইল, ফাইনাল ডিজাইন, আবার হ্যাং করলো নাকি? কি অবস্থা! ওকে, ফাইনালি চলে আসছে। রাইট ক্লিক করে রিলিঙ্ক, দ্বিতীয়টা এটা, বুঝলাম না এরকম হলো কেন। ও বুঝতে পারছি, সাইজ তো ডিফারেন্ট ছিল, সেই জন্য এই অবস্থা। এমন রোদ উঠছে, একদম অবস্থা খারাপ। স্যার থাকাই যাচ্ছে না, আজকে প্রচন্ড গরম পঞ্চগড়ে। সাইজ জানি কত নিছিলাম, 5.5 ইন্টু 12। 10 মেবি স্যার। 5.5 ইন্টু 12 সেন্টিমিটার, 5.5 ইন্টু 12, 5.5 ইন্টু 12, 5.5
5x12 ওকে ঠিক আছে দরকার নাই ওকে মার্কআপে এখন আবার চেঞ্জ করে দিতে হবে একটু তো ভেজাল হয়ে গেছে স্যার নামাজটা পড়ে আসি নাকি ও সরি আজান তো দিচ্ছে আজ ঠিক আছে আমি 15 মিনিটের একটা ব্রেক দিচ্ছি নামাজ পড়ে এসে ফাইনালি এটা কমপ্লিট করে ফেলবো ইনশাআল্লাহ ওকে 15 মিনিটের ব্রেক 15 মিনিট পরে নামাজটা পড়ে আপনারা আবার জয়েন করেন ওকে আমি আছি অনলাইনেই আছি recording ওকে কি অবস্থা সোহানুর হ্যালো আর সবাই কই গেল হ্যাঁ একদম সবাই চলে গেছে মনে হচ্ছে আজকের ক্লাসটা মনে একটু বোরিং লাগতেছে নাকি ওই স্যার বোরিং কিসের আজকে মেইনলি আসলে আমি কাজটা করতেছি কারণ কি এটা অলরেডি লেট হয়ে গেছে আমার লেভেল 1 অলরেডি ড্রপ করে দিলে যেহেতু এই প্রজেক্টটা আমি ধরছিলাম তো এই প্রজেক্টটা আসলে ধরাটা ঠিক হয় না এই কারণে আসলে প্র্যাকটিক্যাল লাইভ প্রজেক্টগুলো আসলে দেখেন এটা হচ্ছে ওয়ান অফ দ্য রিজন যে রিজনে প্র্যাকটিক্যাল লাইভ প্রজেক্ট আসলে দেখানো হয় কিন্তু আমি অলওয়েজ চেষ্টা করি যে প্র্যাকটিক্যালি প্রজেক্টগুলো করে দেখানোর এখন তো বুঝতে পারতেছো যে আসলে $5-10 প্রজেক্ট ক্লায়েন্ট যদি এরকম হয় তাহলে তো তোমার অবস্থা 12টা বেজে যাবে নাকি জি স্যার অবস্থা খারাপ কপাল খারাপ এখন ইটস নট লাইক আসলে এরকমই সব সময় হচ্ছে বা এরকম কোনো কিছু দেখা যায় যে আধা ঘন্টা 1 ঘন্টা ব্যয় করলে এরকম হ্যাংট্যাগের প্রজেক্টগুলো করা যায় কিন্তু আমি তো আসলে ওইভাবে সময় দিতে পারতেছিলাম না বাড়িতে চলে গেছি আবার মাঝখান দিয়ে সেই কারণে আসলে প্রজেক্টটা লেন্থি হয়ে গেছে অনেক লেট দেখাচ্ছে আর এটা ভয় পাওয়ার কিছু নেই মানে এই প্রজেক্টটা দেখে আবার এরকম ভয় পাও না যে আসলে সবগুলো প্রজেক্টই মনে হয় এরকমই হবে বা এরকম কোনো কিছু বাট হ্যাঁ এইটার জন্য প্রিপারেশন যেন তার নেওয়া থাকে এইরকম প্রজেক্ট হতে পারে এই প্রিপারেশনটা যেন নেওয়া থাকে আমি স্যার ইনশাআল্লাহ মোটামুটি পারবো স্যার হ্যাঁ তুমি পারবে তো বুঝতে পারছি কিন্তু আসলে অনেকে তো আসলে পারে না আচ্ছা আমরা এটার মার্কআপটা করে ফেলি আসলে বেসিক্যালি মার্কআপটা তো আমি আসলে প্রেজেন্ট করি নাই ওকে মার্কআপটা একটু গোলায় গেছে মার্কআপটা কেন গোলায় গেছে আমরা যদি এটাতে চলে যাই এটার সাইজটা হবে হচ্ছে কত ইমেজ ক্যানভাস সাইজ হবে হচ্ছে সেন্টিমিটার এরকম তো হওয়ার কথা না 6.70 সেন্টিমিটার তো হওয়ার কথা এটা হলো কেন ওকে বাড়াই দিয়েছিলাম মার্কআপটা করে পারফেক্ট চাচ্চু আসো চাচ্চু আসো বলতে চাচ্চুকে মানুষ স্যার আমার পিচ্ছে একটা ভাষা আছে স্যার অনেক কিউট বয়স কত কতদিন হবে স্যার এই কথা বলতে পারে
21 মাস। তোর কথাগুলো আমার অনেক ভালো লাগে স্যার। তাই নাকি 21 মাস হয়েছে? তাহলে হ্যাঁ নাকি? স্যার। তার মানে 2 বছর? হ্যাঁ প্রায় 2 বছর। স্যার ঢাকাতে কি স্যার ফ্ল্যাট নিয়ে থাকেন? হ্যাঁ, ফ্ল্যাটে থাকি। আচ্ছা, এখানে হবে হচ্ছে 5.5 সেন্টিমিটার, 5.5 ইয়েস। তারপরে এটা দিয়ে হচ্ছে 12 ইয়েস। কি সুন্দর বাতাস। ওকে, আমরা সেম সাইজের কি করে ফেলছি, একটা ডকুমেন্ট ক্যানভাস ক্রিয়েট করে ফেলছি। এখন এখানে ব্যাক অ্যান্ড ফ্রন্টটাকে সাজাতে হবে, দ্যাটস ইট। অলরেডি তো এটার ভেজাল হয়েছে, এটারও ভেজাল হয়েছে, এটাকে ধরে নিচে না। এটা 5.5 সেন্টিমিটার হবে। সোহানুর কি আবার চলে গেল নাকি? না স্যার আসি স্যার। 5.5 সেন্টিমিটার, এটা ফিনিশ করে দিচ্ছি। এটার পরে আমরা আর এই প্র্যাকটিক্যাল প্রজেক্ট নিয়ে আর কোনো কথাবার্তা হবে না। ওকে, ফাইনালি এইটাকে আরেকটা কপি করে নিই। Perfect. Okay. দুইশো 30 এখানেও ওকে, দিস লুকস গুড। ওকে, এবার যদি আমরা রিপ্লেস করে দিই, দেখি কি হয়।
Perfect. Done. Control Alt Shift S. আবার যদি ফিডব্যাক দেয় স্যার আবার ফিডব্যাক দিলে আমি বলবো আমার ক্যান্সেল, আমার এই প্রজেক্ট করারই দরকার নেই। আই কে প্রজেক্টে ভয় পাওয়ার কিছু নাই। ইটস লাইক ফিডব্যাক থাকে, এরকম থাকে, কাস্টমাইজেশন মডিফিকেশন। আমি একটা প্রজেক্ট কমপ্লিট করছি প্রায় 17 বার রিভিশন দেওয়া লাগছে। 17 বারের বার যে সে পছন্দ করছে। এটা তো মনে হয় 5 বার আমরা রিভিশনে কাজ করতেছি, 5 না 6 বার রিভিশনে আমরা কাজ করতেছি এই প্রজেক্টে। স্যার লেট হলে তো অ্যাকাউন্টে অনেক হ্যারাসমেন্ট, স্যার অ্যাকাউন্টে অনেকটা ক্ষতি হয়। বুঝি নাই। লেট ডেলিভারি যদি লেটে দেই তাহলে তো স্যার অ্যাকাউন্টে প্রবলেম হয়। হ্যাঁ হ্যাঁ, প্রবলেম হবে। লেট ডেলিভারি দিলে প্রবলেম হবে। লেট ডেলিভারি দিলে এই যে আমার লেভেল এখন ড্রপ করে দিবে। আমার লেভেল 1 ছিল, এখন আবার লেভেল ইয়া থেকে 0 করে দিবে, যেহেতু আমি লেট ডেলিভারি দিছি। ভালোই হবে স্যার, আমাদের সাথে থাকবেন তাহলে। আমার প্রোফাইল লেভেল ইউজুয়ালি আমি কাজ নিতে চাই না, এই কারণে কাজ নিতে চাই না, বিকজ কাউকে দিয়ে তারা আসলে কাজ করতে চায় না। মানে একটা নিজে দায়িত্ব নিয়ে কাজটা করবে না, এই দায়িত্ব নিয়ে কাজ করার মানুষ খুব কম আছে। সবাই ভাবে কি যে অন্যের প্রোফাইল, আমি কাজ করে কি করবো, তাই না? কিন্তু আমি এরকম কখনোই ছিলাম না। আমার কথা হচ্ছে কাজ কাজ, সেটা নিজের যদি আমি ধরি কাজের মতন কাজ করবো, কাজ যেরকমই হোক না। Done. ওকে, পারফেক্ট। এটা হচ্ছে পিডিএফ। দেখি পিডিএফটার কি অবস্থা। ওকে, perfect.
ওকে, আর এখানে কিছু করার কোনো দরকার নাই। আমরা এখন সাবমিট দিয়ে দেব, ডেলিভারি নাও। এটা কি ফন্ট? কোথায় চলে গেল? ওকে, ফাইনালি। আর কি কি ফন্ট ইউজ করছি? এরিয়াল, 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 এরিয়াল। ওকে, এরিয়াল ছাড়া কোনো ফন্ট ইউজ করা হয় নাই। সব এরিয়াল স্যার। তাহলে ঠিক আছে। তো এই ফন্টটাও দিয়ে দিতে হবে। যেন ক্লায়েন্ট পরে আবার না বলতে পারে। এরিয়াল কি একটাই ছিল নাকি এরিয়ালের ফ্যামিলি ছিল? স্যার এরিয়ালের তো 4টা ইয়াই আছে স্যার, রেগুলার, গোল্ড, হ্যাঁ, এটা ব্ল্যাক, ইটালিক, এটা ফুল ডিপ ফ্যামিলি, ব্ল্যাক, হোয়াইট। ফুল ফ্যামিলি আছে। ওরে আল্লাহ, এগুলো কি? আল্লাহ জানে। আমার তো শুধু জাস্ট এরিয়াল দরকার, আমার তো এত কিছু দরকার নেই।
কই সে এরিয়াল ফন্ট? এতগুলো কেন আছে? এরিয়াল ডিফল্ট ফন্ট না? আশা করি সমস্যা হবে না। যদি সমস্যা হয় একটা ভাঙিয়ে নেই। Control A, Control Alt 2, Control Okay, finally আমার কাজ শেষ। এখানে আমার কিছু করার তো নেই। Perfect. Outline. Control A, type, সব ভেঙে দিছি। কি ভাঙলেন স্যার? হ্যাঁ, কি ভাঙলেন? আউটলাইন করে দিছি। স্যার কেন আউটলাইন করতে হয় স্যার? এখনই কিছু ও যদি ওর পিসিতে ওপেন করে আর যদি ওই ফন্ট না পায় তাহলে ওখানে ডিজাইন বেস্ট যাবে। ও আচ্ছা। ফাইনাল ডিজাইন। Final design. Here is the final design. If there is anything else you want to change, I will be here, sir. Thank you.
স্যার আবার চেঞ্জ করে দিতে চাইলেন স্যার? যদি বলে কিছু চেঞ্জ করে দিতে, এটা বলতেই হবে, এটা বলে আসলে লাভ নাই। তো ইটস লাইক আমি যখন আনলিমিটেড বলছি যে আই উইল গিভ ইউ আনলিমিটেড রিভিশন, তখনই আমি এগ্রি করে নিছি যে যদি তার কোনো চেঞ্জ লাগে আমি তাকে চেঞ্জ করতে দেব। কি অটোমেটিকলি ডাউনলোড হয় কেন? এগুলো আসলে কি? ওকে ডান। এই হচ্ছে কাহিনী, মানে এই যে ও অনলাইনে আছে, সো আল্লাহ জানে ব্যাড রিভিউ দেয় কিনা। ইউজুয়ালি তো কখনো ব্যাড রিভিউ পাইনি, মনে হচ্ছে এবার ব্যাড রিভিউ পাবো। যেহেতু আমি বলছিলাম ওরা একদিনে করে দেবো, সেখানে 3 দিন 4 দিন লাগিয়ে দিচ্ছি, ঈদে তো বাড়িতে চলে গেছে। আর মেইন কথা হচ্ছে যে ও যেভাবে চাচ্ছে সেভাবে করে দিতে হবে। এখন বলার কিছু নাই। ও এখানে একটা ভেজাল হয়ে গেছে। কি ভেজাল হয়েছে? রাউন্ড করেন না স্যার? করি নাই। আল্লাহ, আচ্ছা দেখি কি অবস্থা। রাউন্ডেড 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 sorry. Sure. Sorry about that, sir. Here is the wrong decision. এই তো। I will be here, sir. Here, sir. Thank you. I will be here, sir, waiting for your feedback. অনলাইনে আছে, আল্লাহ জানে কি করতেছে। আচ্ছা, তো ইউজুয়ালি প্রজেক্টগুলো এইভাবে কমপ্লিট করে দিতে হয়। একটা এটা কমপ্লেক্স প্রজেক্ট ছিল বা আমাকে রেগুলার সে রিভিশন দিচ্ছিল, তো ক্লায়েন্ট আসলে ভালো। ক্লায়েন্ট ওয়ান পয়েন্ট অফ ভিউ থেকে ভালো কেন, অনেক সময় দেখা যায় যে ক্লায়েন্ট রিভিশনও দেয় না, ক্লায়েন্ট কিছু দেয় না, ব্যাড একটা মানে রিভিউ দিয়ে দেয়। ব্যাড রিভিউ দিয়ে দিলে পরে দেখা যাচ্ছে বিপদ। ব্যাড রিভিউর থেকে অ্যাটলিস্ট ক্লায়েন্ট যদি আমাকে ফিডব্যাক দেয় আর ওই ফিডব্যাক ওয়াইজ যদি আমি কাজটা কমপ্লিট করে দিতে পারি, সেটা হচ্ছে আমার প্লাস পয়েন্ট। এই যে ক্লায়েন্ট কিন্তু আইকন দিয়ে দিচ্ছিল, আমি আমার কিছু নিয়ে রিসার্চ করার কিন্তু অপশন ছিল এখানে। সো স্যার আমাদের প্রথমে বলে দেওয়া উচিত ছিল যে দিয়ে দেন আইকন, কি কি আইকন, না, নাহলে আরো সুবিধা। অনেক
সময় কি ক্লায়েন্ট নিজেও জানে না যে আসলে ওর ডিজাইনটা কিরকম করলে ভালো হবে। যেমন freelancer.com এর কন্টেস্টগুলো এত পপুলার কেন? freelancer.com এ কন্টেস্ট করাই হয় এই কারণে যেন ক্লায়েন্ট মাল্টিপল ভেরিয়েশন পায়। আচ্ছা, এই সেম কাজটাই যদি সে আমাকে না দিয়ে যদি freelancer.com এ কন্টেস্টে দিত, তুমি বলো তাহলে কি অবস্থা হতো? কি হতো? অভাব হইতো না স্যার। হ্যাঁ, সে কিন্তু $20 খরচ করছে, সে $25 কিন্তু খরচ করছে। সাপোজ $25 দিয়েই সে একটা কন্টেস্ট freelancer.com এ দিয়ে দিল, এবং সে কিন্তু প্রায় 50-60টা 100টা 200টা সে আরো বেশি, হয়তোবা আরো বেশি সে কিন্তু ডিফারেন্ট ভেরিয়েশন পেয়ে যেত। কারণ আমার পক্ষে হয়তোবা একটা ডিজাইন করা অনেক টাফ হয়ে যাচ্ছে বা অনেক সময় লাগতেছে একটা ডিজাইন করতে, কিন্তু এরকম যদি 10 জন ডিজাইনার 15 জন 100 জন ডিজাইনার জাস্ট $20 পাওয়ার জন্য যদি খাটে, তাহলে 100টা ডিজাইন সে পেয়ে যাবে। বুঝো নাই? তো এই কারণে freelancer.com দেখা গেছে যে কন্টেস্টগুলোকে বেশি দেয়, কন্টেস্টগুলো আসলে বেশি মানে পপুলার আর কি, কন্টেস্টগুলোতে কাজ বেশি বেশি হয়। এই হচ্ছে কাহিনী। দেখি কেমন হয়েছে, আমি একটু নিজে আবার ফাইনাল আউটপুটটা দেখে নিই, আমার কাছে কেমন জানি লাগতেছে মনে হয়। আচ্ছা, এটা হচ্ছে ফন্ট ডিজাইন। ও তো টার্কিশ কালারটা চাইছে, টার্কিশ কালারটা সে পছন্দ করছে। আনহেবিটেড ইওর ডগস, ওকে। স্যার ওই পায়ের ছাপগুলো নিয়ে একটা আপত্তি করবে নাকি? যদি বলে যদি পায়ের ছাপগুলো রিমুভ করে দেয় তাহলে রিমুভ করে দেবো, সমস্যা তো নেই। And okay, stand out, okay, এই তো নট ব্যাড, আমার কাছে ভালোই লাগতেছে, চলবে। আর এটা নিয়ে তো সে কোনো কমপ্লেনই করেনি, এটা একবার দিছে ওটাই পছন্দ করছে, মানে এটা নিয়ে কোনো ফিডব্যাকই সে দেয় না, এটাই ঠিক আছে, ওর কাছে এটাই পারফেক্ট লাগছে। মেড ইন ভিয়েতনাম। আচ্ছা, আজকে আর বেশি লেন্থি করতেছি না, বিকজ আমি জাস্ট একটা রিয়েল লাইফ প্রজেক্ট করে আপনাদেরকে দেখাতে যাচ্ছিলাম। আমি প্রজেক্টটা পাইছিলামই এরকম যে বায়ার রিকোয়েস্ট আছে না, বায়ার রিকোয়েস্টটা মানে বায়ার রিকোয়েস্ট পাঠাইছিলাম, তো ওইখান থেকে আমাকে সে নক করছে যে আমি এরকম বানাবো, তুমি কি আমাকে মাল্টিপল ভেরিয়েশন দিতে পারবে কি? তো আমার তো আসলে $20 নিচে কোনো প্রজেক্টই নাই, আমার ফাইবারে সব $20 আপ। সে আমাকে বলতেছিল যে আমার তো $20 বাজেট না, আমার $10 বাজেট। তাই আমি বললাম দেন আপনাদেরকে দেখাই, হ্যাংট্যাগের প্রজেক্ট তো সিম্পল, মাত্র 1 ঘন্টার ভিতরে আমি করে দিতে পারবো। সে যে এরকম 12টা বাজাবে সে কে জানে। আচ্ছা, তো এক হিসাবে ভালো হলো কি আপনারা একটা দেখতে পারলেন যে আসলে একটা প্রজেক্টের জন্য কি পরিমাণ এফোর্ট দিতে হয়, কি পরিমাণ সময় আসলে যায় যদি সেটা কমপ্লেক্স প্রজেক্ট হয়। যদি আমি ভাবছিলাম প্রজেক্টটা সিম্পল হবে, বাট ইন দ্য এন্ড অফ দ্য ডে এটা কিন্তু সিম্পল প্রজেক্ট ছিল না। দেখা গেছে যে ক্লায়েন্ট অনেকগুলো ফিডব্যাক দিচ্ছে, অনেক ডিটেলস সেখানে অ্যাড করতে বলতেছে, অনেক কিছু চেঞ্জ করতে বলতেছে, আইকন অ্যাড করতে বলতেছে। প্রজেক্টগুলো আপনাকে এগুলো পরে বুঝে এগুলো কি করতে হবে, ফিল আপ করতে হবে। হয়তো বা ক্লায়েন্ট এরপরেও আবারও ফিডব্যাক দিতেও পারে, বলা যায় না, সে বলতেই পারে। তবে স্যার ইন্টারেস্টিং ছিল। হ্যাঁ, ইন্টারেস্টিং ছিল, আমি সোহানুরকে দিয়ে করানোর চেষ্টা করলাম। আর মেইন কথা হচ্ছে কি, মানে ফ্রিল্যান্সিং এ কাজ করতে গেলে দেখা যায় যে অন্যের উপরে ডিপেন্ড করে আসলে ওইভাবে লাভ হয় না। হ্যাঁ, লোকাল মার্কেট প্লেসে কাজ করলে অনেক ভালো হয়, লোকাল মার্কেট প্লেস। এক্সাম্পল স্বরূপ দেখো, এই প্রজেক্টে সোহানুর কাজ করতে, সোহানুর তো আমার সামনে ধরে আমি তোমাকে কাজ করাইছি, তাই না? বাট এই ফাইলটা কিন্তু আমি সাবমিট করি নাই, এই ফাইলটা আরেকজন সাবমিট করছে। আরেকজনকে বলছিলাম যে আপনি এটা করেন, এটা কমপ্লিট করে সাবমিট করে দেন। তো রেসপন্সিবিলিটি থাকা লাগে, রেসপন্সিবিলিটি না থাকলে তো, না নিলে তো আসলে হয় না। আমি তো আসলে ফ্রি করাতাম। তো দেখো কি ভুল আছে এটাতে। স্যার মকআপ তো করে নাই, জাস্ট প্রেজেন্ট করে দিয়েছে। মকআপ করছে, তো মকআপ ফাইলে দিয়ে দিছিলাম। এই ছোট ছোট মিস্টেকস, আসলে ছোট না, এগুলাই কিন্তু মানে সেনসিটিভ বিষয়। দেখো এই যে আইকনটা আছে না, এই যে আইকনটা, এই যে এইখানে ডগের ফেস নষ্ট হয়ে গেছে, মানে
এটা যদি আমি নামাই যাবো, এই হচ্ছে অবস্থা। এই চোখ তো নাই স্যার, দেখি লাগতেছে। হ্যাঁ, এই যে মুখ এখানে চলে আসছে, এখানে চলে আসছে, এই হচ্ছে কাহিনী। সো ইটস লাইক মানে উই আর চালাইছে, হ্যাঁ হ্যাকার কাম চালাইছে স্যার। হ্যাঁ, তো এইগুলো করা যাবে না, মানে যত ছোট কাজই হোক এই জিনিসগুলো মাথায় রাখতে হবে যে না এইগুলো এরকম যেন সিম্পল মিস্টেক না হয়। হতেই পারে, স্বাভাবিক বিষয়, বাট এরকম যেন না হয় আর কি। তো ছোট ছোট কাজ ওরা টাকা দিচ্ছে, পে করতেছে, তার মানে কি আমাকে প্রফেশনালি কাজটা করে দিতে হবে। সো ইটস লাইক প্রফেশনালি যখন কোনো একটা কাজ আপনি করবেন, কাজটা যেন প্রফেশনালি হয়। আমি অনেক অনেক সময় নিয়ে কিন্তু আইকনগুলো ফাইন্ড আউট করে নিয়ে আসলাম, অনেক সময় নিয়ে আইকনগুলো বের করে নিয়ে এসে চেষ্টা করলাম যে একদম অনেক আইকন ছিল, শুধু ইমেজ ট্রেস করে দিলেও কিন্তু হইতো না যে তা না, কিন্তু পারফেক্ট হয়তো বা হইতো। এখন যেরকম যে এই আইকনটা আবার বানালাম, মানে এই আইকনটা বানাইতে কিন্তু আবার অনেক সময় লাগছে। ক্লায়েন্ট কি বলছে, ক্লায়েন্ট যেহেতু দিছে তো সেই কারণেই আমি কিন্তু এইটা বানাইছি হাই কোয়ালিটি আলট্রা, আল্লাহ জানে কি এটা, ফোম। সেই ক্ষেত্রে এটাকে কিন্তু আমি বানায় নিয়ে আসলাম আপনাদের সামনে। ক্লায়েন্ট এই দুটো আইকন দিচ্ছে যে স্ট্যান্ড আউট, ডগ স্ট্যান্ড আউট হবে, ডগ দেখতে সুন্দর লাগবে, সেটাও কিন্তু আমরা এখানে এই যে। তারপরে আবার কি বেল্ট স্ট্র্যাপ এন্ড নেক স্ট্র্যাপ ফর ম্যাক্সিমাম সিকিউরিটি, তো ম্যাক্সিমাম সিকিউরিটির জন্য এই যে ট্র্যাপ সেগুলো দেওয়া আছে। তো এইটাও কিন্তু আমরা রিক্রিয়েট করে দিলাম বলা চলে, ইয়া থেকে ভেক্টর ইলাস্ট্রেশন থেকে খুঁজে বের করে নিয়ে আসছি কোনটা আসলে ইলাস্ট্রেটরে দিলে পারফেক্ট হবে। এই আর কি। এখন মনে হচ্ছে যে ডিজাইনটা মোটামুটি চলে এবং দেখতেও খারাপ লাগতেছে না, ভালোই লাগছে। তো সিম্পল প্রজেক্ট কখনোই সিম্পল না যদি ক্লায়েন্ট আবার কমপ্লেক্স হয়। এটার ক্ষেত্রে হইছে ক্লায়েন্ট কমপ্লেক্স, ক্লায়েন্টের অনেক রিকোয়ারমেন্ট, অনেক টেক্স, অনেক ডিটেল। বাট ইউজুয়ালি কি আমরা এত কমপ্লেক্স কাজ, এত $10 আসলে কখনোই এত কমপ্লেক্স কাজ করি না। অ্যাটলিস্ট এরকম একটা কমপ্লেক্স প্রজেক্ট করতে গেলে আমরা অ্যাটলিস্ট $20, 30 বা $25 নিয়ে থাকি, নিম্নে $25। তার উপরে $50-60 অনেকে দেখা যায় যে এরকম প্রজেক্ট করলে $50-60 দিচ্ছে, 5,000 টাকা দিয়ে এখন ওর আসলে বাজেট কম, ও আবার কি করছে, ও আবার অন্য আমার আরেকটা স্টুডেন্টকে ও আবার হায়ার করছে $10 দিয়ে। সে কিন্তু আমাকে শুধু কাজটা দেয় নাই, সে আরেকজনকে কাজ দিচ্ছে, এই সেম প্রজেক্ট সেম কাজ আরেকজনকে দিচ্ছে, মানে দুইজন অলরেডি এই প্রজেক্টে এই হচ্ছে কাহিনী। তো একটা প্রজেক্ট করতে হলে আপনাকে ঠান্ডা মাথায় ক্লায়েন্ট যে ফিডব্যাক দেবে সেই ফিডব্যাক করে ঠান্ডা মাথায় সেই কাজগুলো আপনাকে কমপ্লিট করে দিতে হবে। যাক, ক্লায়েন্ট ভালো ছিল মোটামুটি, সে সুন্দর করে বুঝাইতে পারছে অ্যাটলিস্ট আমাকে। ওকে একটা কথা বলা লাগবে স্যার, তো before you open the ওই ফন্টের নাম জানি কি ছিল, কোনটা স্যার? যে হ্যান্ড রাইটিংটা
নিকন নাকি যেন ছিল, NICCON এরকম কিছু। And before you open the AI editable file, you have to install and before you open the AI editable file, you have to install Nikon font and Arial. I think Arial is a default font, you don't have to install it. Anyway, if you those files. কি বলছে? Arial. I think Arial is a default font. You don't have to install it. Arial. Anyway, if you face any problem editing those files, I will be here soon. Just not me. Just not me. Will be there right. I will be here right away. Just knock me, I will be here right away. Thank you. And before you open the .ai editable file, you have to install Nikon font and Arial. I think Arial is a default font, you don't have to install it. Anyway, if you face any problem editing those files, I will be here, sir. Just knock me, I will be here right away. I will back to you right away. I will be here right away. I will be, just knock me, I will be here for you right away. I will be here for you right away. ওকে, আচ্ছা ঠিক আছে, আজকে আর লেন্থি করতেছি না। তো মেইন কথা হচ্ছে যে প্রজেক্ট যদি আবারও ফিডব্যাক দেয় তাহলে হয়তো আমাকে আবারও এটা নিয়ে বুঝতে হবে। জাস্ট আশা করি বুঝতে পারছেন যে একটা প্রজেক্ট, ফাইবারে একটা কমপ্লিট প্রজেক্ট কিভাবে করবেন। তো লেট করা যাবে না, যে টাইমটা থাকবে সেই টাইমের ভিতরে 100% আপনাকে একটা ডেলিভারি দিতেই হবে। টাইমের ভিতরে ডেলিভারি দেওয়ার পর যদি লেট হয়, সেই লেটটা কাউন্ট নাও হতে পারে। যদি ক্লায়েন্ট আপনাকে ফিডব্যাক ভালো দেয়, মানে প্লাস আউট অফ প্লাস ফিডব্যাক দেয়, তাহলে কাউন্ট হবে না। যদি আপনি অন টাইম ডেলিভারি করার পরেও ক্লায়েন্ট বলে যে রিভিশন, তার মানে কি আপনি অন টাইম ডেলিভারি করছেন, অন টাইম ফাইলটা পাঠিয়ে দিয়েছেন, বাট তারপরে ক্লায়েন্ট রিভিশন চাইছে, তার মানে ক্লায়েন্ট যখন রিভিশন চাইছে সেটার জন্য আপনার টাইমটা লেন্থি হয়েছে, সেটা কাউন্ট ওইভাবে হবে না। আর যদি সাপোজ মনে করেন অন টাইম ডেলিভারি করলেন না,
সাপোজ আপনার 24 ঘন্টা বলছেন, 24 ঘন্টার ভিতরে আপনি ফাইল দিলেন না, লেট হয়ে গেছে, সেই লেটটা আপনার কাউন্ট হবে এবং ওখানে প্রোফাইলের উপরে প্রভাব ফেলবে, বলবে যে আপনি আসলে অন টাইম ডেলিভারি দেন না বা অন টাইম আপনার ইয়েটা হয় না। দেখেন ডেলিভারি অন টাইম এখানে দেখাচ্ছে যে 100%। ও যদি ব্যাড রিভিউ দেয়, বলে যে অন টাইম ডেলিভারি করে নাই, তাহলে আমার এখানে এটা কমে যাবে। আর এটা কমে গেলেই আমার এখান থেকে লেভেল 1 ড্রপ হয়ে যাবে, মানে আমি যে লেভেল 1 সেলার, এই লেভেল 1 সেলারের সুযোগ সুবিধাগুলো আর আমি পাবো না। তো সেই ক্ষেত্রে লেভেল 1 কিপ আপ করতে হলে অলওয়েজ কি করতে হবে, আপনাকে আপ টু ডেট থাকতে হবে, আপনাকে ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করতে হবে, অন টাইমে কাজটা কমপ্লিট করে ক্লায়েন্টকে প্রোভাইড করতে হবে। যখন আপনি অন টাইমে কাজ প্রোভাইড করবেন, আশা করি তাহলে প্রবলেম হবে না। এই হচ্ছে। ওকে, আজকে আর লেন্থি করতেছি না। কারো কি এই যে ফাইল বিষয় নিয়ে আর কারো কোনো কোশ্চেন আছে কিনা? এতে কিন্তু অনেক প্রজেক্ট দিছিল, অনেক টাস্ক আর কি সে দিছিল, এগুলো আমরা ফুলফিল করলাম। এখানে কোনো কিছু বুঝি নাই এরকম কি কিছু আছে? ফাইল কিন্তু সেম সিস্টেম, এই যে এইভাবে ডেলিভারি করতে হবে। ডেলিভারি না দিলে কিন্তু আপনার ওখানে টাইম কাউন্ট চলতেই থাকবে। আমি ডেলিভারি দিয়ে দিছি, সেই কারণে এখানে দেখাচ্ছে যে ডেলিভার্ড, মানে আমার ফাইলটা ডেলিভারি হয়ে গেছে। ও যদি আবার রিভিশন চায়, তখন আবার এখানে টাইম কাউন্টডাউন শুরু হবে। এখানে টাইম এই যে এখন দেখেন টাইম কাউন্টডাউনটা নাই, প্রথমবার কিন্তু টাইম কাউন্টডাউনটা ছিল, দেখাচ্ছিল 3 দিন লেট, এখন কিন্তু আর দেখাচ্ছে না 3 দিন লেট। অলরেডি কি হয়ে গেছে, ফাইলটা ডেলিভারি করে দিচ্ছে। এই হচ্ছে আপনার ফাইবারের প্রজেক্ট। একটা প্রজেক্ট করলে, অর্ডার করলে আপনাকে কি করতে হবে, এই হচ্ছে কাজ। ও অনলাইনে আছে, মেবি খেপা আছে, সে হয়তো দেখতেছে কি করছি না করছি। ওকে, ঠিক আছে। পরে কি কেউ আসছেন নাকি? শেবু ভাই মনে হয় পরে আসছেন নাকি? শেবু ভাই আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। কই ছিলেন ভাই আপনি? প্রথম থেকে দেখলাম না আপনাকে। আজকে মোস্ট অফ দ্য স্টুডেন্ট নাই। আজকে একটু ব্যস্ততার মধ্যে ছিলাম, সকালের দিকে একটা প্রজেক্ট করছিলাম, মোহন স্টার রিভিউ, তার জন্য মন খারাপ। আর একটু ব্যাংকে কাজ ছিল, তো মানে ব্যাংকে কাজ শেষ করে আসে একবার ঢুকছিলাম, তখন ব্রেক পাইছিলাম, ব্রেক টাইম। তখন আবার বের হয়ে আবার ব্যাংকে গেছি, ব্যাংক থেকে আসে তো কিছুক্ষণ আগে জয়েন করলাম। আচ্ছা ঠিক আছে, আজকে আর লেন্থি করতেছি না, আজকের মতো এখানে ক্লোজ করে দিচ্ছি। কালকে ইনশাআল্লাহ আমরা আবার প্র্যাকটিক্যাল প্রজেক্টে চলে যাব। আর যারা এখনো 4টা-5টা গিগ কমপ্লিট করেন নাই, তারা চেষ্টা করেন গিগগুলোকে রেডি করে ফেলতে। হ্যাঁ, আর রায়হান স্যার যেটা বলতেছিল, যে কাজগুলো আসলে সচরাচর বেশি মানুষ করতেছে না, ফাইবারে আসলে বেশি মানুষ ওই কাজগুলোর সাথে ইনভলভ না, এই ধরনের কিছু কাজ ফাইন্ড আউট করা এবং ওই ধরনের কাজগুলো নিয়ে গিগটা রেডি করা। তার ভিতরে হ্যাংট্যাগ অন্যতম। হ্যাংট্যাগের কাজ দেখা যাচ্ছে অনেকে করে না, সিম্পল কাজ আসলে অনেকে করতেছে না। সিম্পল দেখলে এমনি তো আসলে কি সিম্পল, আসলে সিম্পল বলে কোনো কাজই আসলে সিম্পল না। যদি কমপ্লেক্স হয়ে যায় তাহলে দেখা যাচ্ছে কমপ্লেক্স। আর যদি ক্লায়েন্ট ভালো হয়, দেখা যাচ্ছে যে একবার দিবেন, একবার ডিজাইনটা করে পাঠিয়ে দেবেন ক্লায়েন্টকে, ওই ডিজাইনই নিয়েই সে সন্তুষ্ট, হ্যাপি, খুবই খুশি। আর এ আসলে খুব চালাক, এই ক্লায়েন্ট অনেক চালাক। সে শুধু অনলি আমাকে হায়ার করে নাই, সে এই সেম প্রজেক্টের জন্য আরও মাল্টিপল পিপলকে হায়ার করছে। আমার ওয়ান অফ দ্য স্টুডেন্ট সেম প্রজেক্টই পাইছে, এই ক্লায়েন্টই তাকে হায়ার করছে। আচ্ছা ঠিক আছে, আজকে লেন্থি করতেছি না, কালকে আবারও দেখা হবে ইনশাল্লাহ। আর আশা করি গিগগুলো রেডি করে ফেলবেন। এই টাইমটা, ঈদের টাইমটা কিন্তু আবারও বলতেছি, অনেক প্রফেশনাল ডিজাইনাররা কাজ বন্ধ রেখে বাইরে চলে গেছে, ঈদের ছুটিতে আছে। এই টাইমটাতে যদি একটু কষ্ট করেন, একটু মার্কেটিং করেন, এই টাইমটায় কাজ পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। ওকে ঠিক আছে, আল্লাহ হাফেজ, কালকে আবারও দেখা হবে। ভিডিওটা আমি এখানেই সেভ দিয়ে দিচ্ছি।